আমি চেয়ার টেনে বসে ওকে জিজ্ঞেস করলাম, খেয়েছিস? উত্তর না দিয়ে আমাকে কেবল খাবার দিয়ে যাচ্ছে। আমি আবার জিজ্ঞেস করলাম, খেয়েছিস নাকি দুপুরে? বলবো না। কেন? না, খাইনি। তাহলে আমার সাথে খেয়ে নে। খাবো না। কেন? প্লেট নিয়ে এসে বসছি। বারবার মানা করে আবার উত্তর দিচ্ছে। খুব অদ্ভুত লাগছে বিষয়গুলো, কিন্তু আমি ওকে কিছু না বলে খাওয়ায় মন দিলাম। তিলপরিও খাবার নিয়ে বসে পড়লো। আমি খাওয়ার ফাঁকে ওকে এক নজর দেখে নিলাম। আদো বেতা চুলগুলো এখন খোপা করে কাঠি গুজে রেখেছে, এভাবেও বেশ লাগছে। ইদানিং আমার কি হয়েছে বুঝতে পারছি না। ওকে যেই অবস্থায় দেখি না কেন, আমার কেবল তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এই রোগের নামটা খুঁজে বের করতে হবে, সাথে চিকিৎসারও খোঁজ করতে হবে। নয়তো তিলপরি ভাববে আমি ওকে চোখ দিয়ে গিলে খাচ্ছি, গলায় কাটা বিঁধবে। আমাকে না দেখে খাওয়ায় মন দিন। মাথা নুইয়ে ভাত নাড়াচাড়া করতে করতে বেশ শান্ত গলায় আমাকে অপমান করে ফেললো। আমি তো বাকরুদ্ধ হয়ে বসে ভাবতে লাগলাম, আমার মনের কথা এই মেয়ে কি করে বুঝলো, কি করে জানলো যে আমি এটাই ভাবছিলাম? ফেস রিডিং করতে জানে নাকি? আমি জবাব দিলাম না বলে ও চোখ তুলে তাকালো, ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো। কি? মুখের খাবারটুকু কোনো রকমে গিলে জবাব দিলাম, কিছু না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমার খাওয়া শেষ। আপনার কি আর কিছু লাগবে? না। ঠিক আছে। এই বলেই তিলপরি চলে গেল। আমি এবার একা একা বসে বাকি খাবারটুকু শেষ করতে লাগলাম। মনে মনে অবশ্য ভাবতেও লাগলাম, সবকিছুতেই এমন প্রেম প্রেম আর ভালোবাসা ভালোবাসা অনুভব হচ্ছে কেন? মনে হচ্ছে ভালোবাসাটা আমাকে হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু আমি তাকে ঠিক ধরতে পারছি না, হয়তো ধরতে চাইছি না। বিকেল 5টা। ড্রয়িং রুমে মা আর খালামণির মাঝে চলছে আমাকে নিয়ে তর্ক বিতর্ক। খালামণি বলছে আমার বিদেশে যাওয়ার সিদ্ধান্তটা একদম সঠিক, আর মা বলছেন এখানে থাকলে হয়তো ভালো হতো, যেহেতু আমি উনাদের একমাত্র সন্তান। সোফার এক কোণে ফোনটা হাতে বসে এক কান দিয়ে এসব ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিচ্ছি। কতক্ষণ আর এসব শুনবো? তাই খুব আস্তে করে উঠে দাঁড়ালাম, পালাবার তালে। কিন্তু উঠে দাঁড়াতেই মা জিজ্ঞেস করলো। কোথায় যাচ্ছিস? ইতস্তত করে বললাম, একটু প্রত্যয় রুমে। কপট রাগ নিয়ে মা এবার খালামণিকে বলল, দেখছিস, বিদেশে না যাওয়ার কথা বললেই এমন পালিয়ে পালিয়ে বেড়ায়। আমার কথা তো শুনতেই চায় না, সবসময় নিজের মর্জিতে চলে। কত বলি যে বিয়ে করে নে, একা বাড়িতে আমার ভালো লাগে না। একটা মেয়ে থাকলে কি আর এতটা একা একা লাগে? মা এবার ইমোশনাল হতে চলল। বিধায় আমি বললাম, মা আমি তো বিয়ে করতে মানা করছি না, কিন্তু আগে আমি প্রতিষ্ঠিত হতে চাই। আমাকে সায় দিয়ে খালামণি বলল, এটাই তো উচিত। প্রতিষ্ঠিত না হয়ে কি করে বউ আর সংসার সামলাবে? প্রত্যুত্তরে মা বলল, মিরাজের বাবার কি কম আছে? বাবার ব্যবসা সামলালেই তো উপচে পড়বে খেয়ে দে। কিন্তু আপা, মা আর খালামণির তর্ক বিতর্ক আবার শুরু হয়েছে। কারোর আমার দিকে কোনো নজর নেই, তাই সুযোগটা কাজে লাগিয়ে আমি চলে এলাম প্রত্যয় রুমে। কয়েকদিন ধরে খুব ব্যস্ত সময় পার করছি। বিদেশে যাব বলে কত যে ছোটাছুটি করতে হচ্ছে, কত খোঁজ খবর যে নিতে হচ্ছে, আল্লাহ মালুম। এইমাত্র বাসায় এলাম, ক্লান্ত লাগছে বলে ফ্রেশ না হয়েই বিছানায় গা এলিয়ে দিলাম। ডান হাতটা কপালে রেখে চোখ বুজে দিলে 1-2 মিনিট পরেই ফোনটা বেজে উঠলো। চোখ বুজেই পকেট থেকে ফোনটা বের করলাম। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি তিলপরির কল। ওর কল দেখে আমি ধুরমুর করে শোয়া থেকে উঠে বসলাম। অবাক খুশি হয়ে কল রিসিভ করে বললাম, হ্যালো। ব্যস্ত কি? না, বল। আপনি সত্যিই বিদেশে চলে যাবেন? হ্যাঁ, কিন্তু তুই কেন জিজ্ঞেস করছিস? সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে? বিদেশে চলে যাবেন অথচ আমাকে একবারও জানালেন না। কেন? আমি কি এতটাই জঘন্য, এতটাই খারাপ আমি যে আমাকে বলেননি? নাকি আপনার বউ আমাকে জানাতে নিষেধ করেছে? হঠাৎ এমন রাগ করার কারণটা ঠিক বুঝলাম না, কিন্তু বউ শব্দটাই আমার মাথাও বিগড়ে গেল। তাই আমিও রাগ নিয়ে বললাম, চুপ, একদম চুপ। সমস্যা কি তোর? বলিনি বলে কি তোর জানার বাকি আছে? আর বউ না তোর মাথা, আমার বউ থাকলেই বা তোর কি? এমন ভাব করছিস যেন তোর চেয়ে বেশি তোর সতীনকে নিয়ে ভাবি। অতিমাত্রায় রাগের দরুন কি সব বলছি নিজেও জানি না, কিন্তু কথাটা বলার পর হুঁশ হতেই মনে মনে বলে উঠলাম, ছি, কি বলছি আমি এসব? কয়েক সেকেন্ড আমি চুপ করে রইলাম, সাথে তিলপরিও। আমি তো উল্টো পাল্টা বলে চুপ করে আছি, কিন্তু তিলপরি শান্ত কেন? ও রাগ করার কথা, অনেক রাগ। পরিস্থিতি সামলা দিতে শান্ত গলায় ওকে ডাকলাম, তিলপরি, প্লিজ রাগ করিস না। বউ তো দূর, কাউকে ভালোবাসি না। তুই বউ বউ করলে মাথা ঠিক থাকে না, প্লিজ রাগ করিস না। খুব নিচু স্বরে তিলপরি বলল, না, রাগ করিনি। রাগ করার জন্য অধিকার লাগে, কিন্তু আমার তো সেটাও নেই। প্রতিদিন 1-2 বার করে বাসায় আসে, কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল আপনার কোনো পাত্তা নেই। তাই কল করেছিলাম। এখন আমি রাখছি। ওই শোন, রাগ না করলে কাঁদছিস কেন? আমার প্রশ্নের উত্তরে
তিলপরি কেবল কেঁদেই চলেছে। এদিকে ওর কান্নার শব্দে মনটা গহীনে ঝড় উঠেছে আমার। এমন হওয়ার কারণটা জানা নেই, কিন্তু হচ্ছে এমন। কয়েক মিনিট হওয়া সত্ত্বেও যখন ওর কান্না থামছে না, তখন নিজেকে সামলে নিয়ে ওকে বললাম, তিলপরি প্লিজ কাঁদিস না। শোন, আমি প্রমিস করছি আর কখনো তোকে রাগ দেখাবো না। তাও কান্না থামা, কাঁদিস না এভাবে। কান্না মিশ্রিত কণ্ঠে তিলপরি বলল, আপনি আপনি একটা জঘন্য মানুষ। আমি আমি কোনোদিন আপনাকে ক্ষমা করব না। আপনি কখনো আমার কথা ভাববেন না। আমার কথা কেন, কারোর কথাই ভাববেন না। আপনি জঘন্য, খুব খুব জঘন্য। আমি আপনার সাথে কথা বলবো না, কখনো না। আজকের পর আমাকে কল করবেন না। যদি করেন তবে আমি নিজেকে শেষ করে দেব। কি বলছিস তুই এসব? তিলপরি আমার কথার মাঝে কলটা কেটে দিল তিলপরি। কল কাটার শব্দ শুনে আমি এবার কপালে হাত দিয়ে বলে উঠলাম, ধ্যাত, এই মুহূর্তে যেমন রাগ লাগছে আমার, তেমন কষ্ট লাগছে। তাই অতি দ্রুত আবার কল করতে শুরু করলাম, কিন্তু তিলপরি কলটা রিসিভ করছে না। আমিও বিরতিহীন কল করেই যাচ্ছি। অবশেষে যখন আমার কল রিসিভ করে তিলপরি হ্যালো বলল, আমার শুষ্ক আত্মা যেন পানি পেল। আমি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলাম, ওই কেন কাঁদছিস এভাবে? আমি তো সত্যি সত্যি রাগ করিনি, এমনিতেই মেকি রাগ দেখিয়ে তোকে কথাগুলো বলেছিলাম। প্লিজ কান্না থামা, নয়তো এবার আমি কাঁদতে শুরু করব। আর তোকে না বলেছিলাম আমার মতো মানুষের জন্য নিজেকে শেষ করার কথা বলবি না? তাহলে কেন বলিস এসব? আমার ইচ্ছে। আপনার কি? কান্নার দরুন তিলপরির কণ্ঠ যেন দ্বিগুণ হয়ে গেছে। এমন কান্না মিশ্রিত কণ্ঠেও আমি যেন ভালো লাগা খুঁজে পাচ্ছি, কিন্তু ওর অভিমানী কথাগুলো আমাকে বড্ড কষ্ট দিচ্ছে। তাই গম্ভীর গলায় বললাম, অনেক কিছু আমার। তাই নেক্সট টাইম এমন কিছু যদি বলিস, তাহলে ফল কাটা ছুরিটা তোর গলায় চালিয়ে দিব। আগেই তো আমায় খুন করেছেন, এখন আর কি বাকি আছে? মানে? কিছু না, এখন রাখছি। ইচ্ছে হলে বাসায় যেন আসে। আল্লাহ হাফিজ। ওই শোন, হুম। কালকে দেখা করবো ইনশাআল্লাহ। এখন কাজ না থাকলে ঘুমিয়ে পড়, ভালো লাগবে। ঠিক আছে। ওর থেকে উত্তর পেয়ে কল কেটে দিলাম। ফোনটা টেবিলে রেখে আবার বিছানায় গা এলিয়ে দিলাম। সিলিংয়ে অনবরত ঘুরতে থাকা ফ্যানের দিকে তাকিয়ে একগাল হেসে উঠলাম। আমার ভাবনার জগৎ দখল করে থাকা তিলপরীকে নিয়ে ভাবতে লাগলাম, তিলপরি, আমি কি প্রেমে পড়েছি? কেন যেন মনে হচ্ছে এবার আমার জীবনেও প্রেমের আবির্ভাব হয়ে যাবে। হয়তো হয়ে গেছে, কিন্তু আমি না ঠিক বুঝে উঠতে পারছি না। তুই কি দূর করে দিবি? এই যে আমার মনে চলা দ্বিধাদ্বন্দ্ব। পাশের রুম থেকে মার ডাক কানে এলো। মিরাজ, বাপ খাবি না রাতে? আসছি মা। তাড়াতাড়ি আয়। ঠিক আছে। জীবনের প্রথম এমন কাঠফাটা রোদে কারো জন্য অপেক্ষার প্রহর গুনছি। ইদানিং আমার সাথে অনেক কিছুই হচ্ছে, যেসব ঘটনা বা বিষয়ের সাথে আমার পূর্বে পরিচয় নেই। আমি জীবনকে যেমন করে সাজাতে চেয়েছিলাম, জীবন আমাকে সেভাবে সাজাতে দেয়নি। আসলে পরিকল্পনা করে হয়তো জীবন সাজানো যায় না, কারণ জীবনের নিয়ন্ত্রণ থাকে উপরওয়ালার হাতে। তাই ওনার মর্জি মতোই জীবনকে মানিয়ে এবং সাজিয়ে নিতে হয়। ভার্সিটির সামনে বাইকে হেলান দিয়ে ব্যস্ত ভঙ্গিতে ঘড়ি দেখছি বারবার। অপেক্ষাটা মনে মনে ভালো লাগলেও বাইরে প্রকাশ করছি একরাশ মেকি বিরক্তি। চোখের সামনে কাউকে হেঁটে আসতে দেখে ঠোঁটে হাসি রেখা ফুটে উঠল আমার। চোখ থেকে কালো সানগ্লাসটা খুলে কয়েক কদম এগিয়ে এসে দাঁড়াতেই অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলো, আপনি আমার ভার্সিটিতে কি করছেন? মৃদু হেসে জবাব দিলাম, কালকে রাতে না বললাম আজকে দেখা করব? আশ্চর্য, তাই বলে আপনি আমার ভার্সিটিতে চলে আসবেন? তাতে কি এমন ক্ষতি হলো তোর তিলপরি? আপনি প্লিজ এখান থেকে যান। দুটো দিব এখন কানের গোড়ায়। বেশি পাকনা হয়ে গিয়েছিস। সমস্যা কি তোর? আমি ভার্সিটিতে এসেছি তো কি হয়েছে? এখন চুপচাপ আমার সাথে চল। যাব না আমি। বলেই অন্যদিকে তাকিয়ে রইল। হঠাৎ আমার চোখে পড়ল ওর বান্ধবী সুস্মিতাকে, যাকে কিছুদিন আগে ওর বাসায় দেখেছিলাম। তিলপরীকে টাইট দেবার জন্য এই মুহূর্তে আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। সানগ্লাসটা নাড়িয়ে খলনায়কের ভাব নিয়ে বললাম, এটা তোর বান্ধবী সুস্মিতা না? পিছনে ফিরে সুস্মিতাকে দেখে বলল, হ্যাঁ, তাতে আপনার কি? আমার তো অনেক কিছু। এখন তুই যদি আমার সাথে না যাস, তাহলে আমি গিয়ে সুস্মিতাকে বলে দিব আমরা দুইজন দুইজনকে। পুরো কথা শেষ করার আগেই তিলপরি অনুরোধের সুরে বলতে লাগলো, না না ভাইয়া, প্লিজ এমন করবেন না, প্লিজ প্লিজ প্লিজ। হঠাৎ ওর কি যেন হলো, হাত ভাঁজ করে গম্ভীর একটা ভাব নিয়ে
আমাকে জিজ্ঞেস করলো। আপনার কি মনে হয়েছে আমি এসব বলবো? আমি তো সত্যি এটাই ভেবেছিলাম, কিন্তু ও মাইরি এত সুন্দর অভিনয় করতে পারে সেটা তো আমার জানাই ছিল না। ওর এমন অভিনয়ে আমি চুপসে গেলাম। শুকনো একটা ঢোক গিলে অন্য আরেকটা দুষ্টবুদ্ধির আশায় ভাবতে শুরু করলাম। আমাকে 1-2 মিনিট পর্যবেক্ষণ করে জিজ্ঞেস করলো, কি ভাবছেন? ভাবছি তোর বান্ধবীকে প্রপোজ করে দেই। দেখতে তো হেব্বি চোস, আর আমিও সিঙ্গেল থাকবো কত। তার চেয়ে ওকে পটিয়ে। আবারও পুরো বাক্য শেষ করতে পারলাম না। তাচ্ছিল্যের সুরে তিলপরি বলতে শুরু করলো, প্রপোজ না, একেবারে বিয়ে করে বাসায় নিয়ে যান, তারপর খবরের কাগজে আপনার ছবি ছাপা হবে আর হেডলাইন হবে, হিন্দু মেয়েকে বিয়ে করে ভালোবাসার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন মিরাজ আকরার। বলে মাটিতে তাকিয়ে ধিক্কার জানাতে বলল। ছি! আমি কি বলবো বুঝতে পারছি না, কারণ যেটা ভেবে বলতে নেই সেটা না হয় উল্টোটা হচ্ছে। তাই নীরবতা আঁকড়ে দাঁড়িয়ে রইলাম। কয়েক সেকেন্ড কি যেন ভেবে তিলপরি এবার হাঁটতে শুরু করলো, কিন্তু আমি ওর হাতটা আচমকা ধরে ফেললাম। এতে ও আমার দিকে বিস্ফোরিত নয়নে তাকিয়ে বলল, হাত ধরেছেন কেন? দেখুন, ভার্সিটির সামনে এসব নাটক করবেন না, আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। ছাড়ুন আমার হাত। দাঁতে দাঁত চেপে বললাম, দেখো, আমার মেজাজ কিন্তু বিগড়ে যাচ্ছে। ভালো করে বলছি, আমার সাথে চলো, নয়তো আমি যে কি করব সেটা নিজেও জানি না। ভয় দেখাচ্ছেন আমাকে? স্বাভাবিক গলায় প্রত্যুত্তরে বললাম, ভয় নয়, অনুরোধ করছি। সবাই তাকিয়ে আছে, প্লিজ চলো। আগে হাত ছাড়ুন। যাবি কিনা সেটা আগে বল, তবে এভাবে যদি রাজি না হোস তাহলে কোলে করে নিয়ে যাব। কেন? আপনার বউ আমি যে আমাকে কোলে নেবেন? নাকি 2 মাসের বাচ্চা মনে হয়? তোর মতো ইচড়ে পাকা মেয়ে কি করে 2 মাসের বাচ্চা হবে? আর বউ বা বাচ্চা না হলে কি কোলে নেওয়া যায় না? ও জবাব না দিয়ে মুখটা গোমড়া করে অন্যদিকে তাকিয়ে আছে। আমি ওর হাত ধরে টানতে টানতে বাইকের কাছে নিয়ে এলাম। বাইকে চড়ে বসে ওকে বললাম, এই যে ম্যাডাম, উঠুন এবার। অন্যদিকে তাকিয়ে একটা মুখ ভেঙচি দিয়ে বাইকে চড়ে বসলো। আর আমি একগাল হেসে বাইক চালাতে মন দিলাম। মিঠেল হাওয়ার সাথে তাল মিলিয়ে চলছে আমার বাইক। বিকেলের এই সময় এসে আকাশ নিজেকে সাজিয়েছে অপূর্ব সুন্দর রঙে। চারপাশ থেকে যানবাহনের বিরক্তিকর শব্দ এলেও তিলপরীকে নিয়ে বাইক চালানোর মুহূর্তটা খুব উপভোগ করছি। হুট করে তিলপরী আমার দিকে প্রশ্ন ছুড়ে দিল। কোথায় যাচ্ছি সেটা কি জানতে পারি? অনর্গল বলে দিলাম, তোকে খুন করে মেঘনায় ভাসিয়ে দিতে। ফাজলামো করছেন? ফাইজলামও মনে হলে কি করার, কিন্তু আমি তো খুন করতেই যাচ্ছি। বিরক্তির সুরে বলবো, ধ্যাৎ, আজকের দিনটাই খারাপ, নয়তো আপনার সাথে কেন দেখা হবে? সুস্মিতার সামনে এমন নাটক না করলেও পারতেন। এটা যেই পরিমাণে পাজি, আমাকে জ্বালিয়ে মারবে। ওকে আরেকটু রাগাতে বললাম, আমার কিন্তু মেয়েটাকে ভালো লেগেছে। ইস, মুসলিম হলে কত ভালো হতো। আপনার মতো এমন ছেঁচড়া আমি আমার জীবনেও দেখিনি। ছি! ওর কথায় আমি এবার হাসতে শুরু করলাম। আমাকে হাসতে দেখে কপট রাগ নিয়ে বলল, হাসি বন্ধ করে মনোযোগ দিয়ে বাইক চালান। ওকে ওকে। প্রায় 20 কি 25 মিনিট পর গন্তব্যে পৌঁছে গেলাম। বাইক থামিয়ে তিলপরীকে বললাম, এসে গেছি। ও ধীরে ধীরে নেমে দাঁড়িয়ে বিস্ময় নিয়ে আমাকে জিজ্ঞেস করলো, আমরা এখানে কেন এলাম? জানি না, তুই নিজে গিয়ে না হয় দেখে নিবি। রাগ তো তোর, কিন্তু চল আমার সাথে। তিলপরীকে সঙ্গী করে হাঁটতে শুরু করলাম। বাধ্য মেয়ের মতো তিলপরীও হাঁটছে আমার পিছু পিছু, তবে চিন্তামগ্ন হয়ে। ওর কৌতূহল বাড়াতে আর ইচ্ছে করছে না বলে শান্ত গলায় বলতে শুরু করলাম, বিদেশে চলে যাব, তাই ভাবলাম তোকে কিছু কিনে দেই, সেই জন্যই তো শপিং এ আসা। আমার কথায় হঠাৎ তিলপরি থমকে গেল। মুখটা মুহূর্তে কালো মেঘে ছেয়ে গেল। কিসের ভাবনায় যেন ও খুব করে বিভোর হলো। ওকে এমন দেখে আমি জিজ্ঞেস করলাম, তিলপরি, দাঁড়িয়ে পড়লি কেন? আপনি কবে চলে যাবেন? এই যে, আদ্রিতার বিয়ের পর। ও, মলিন মুখে ছোট্ট করে জবাব দিয়ে আবার চিন্তাগ্রস্ত হয়ে পড়ল তিলপরি। আমি ওকে তাড়া দিয়ে বললাম, চল এখন। দাঁড়িয়ে পড়লি কেন আবার? আমার কিছু লাগবে না, বাসায় যাব আমি। হাত ভাঁজ করে গম্ভীর গলায় জিজ্ঞেস করলাম, লাগবে না কেন? আপনার মতো জঘন্য মানুষের কাছ থেকে আমি শুধু একটা জিনিসই চাই, দেশে থেকে দেশের জন্য কিছু করুন। সবাই যদি বিদেশে যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে, তাহলে এই দেশের হাল কে ধরবে? লেকচার তো ভালোই দিতে জানিস দেখছি, কিন্তু আমার এখন এসব শুনতে ইচ্ছে করছে না। তাই চল, নয়তো আবার টানাটানি করব। শান্ত চাহনি কিন্তু গম্ভীর গলায় বলতে শুরু করলো, আমার হাত ধরার এত শখ কেন আপনার? আর একবার যদি হাত ধরেন, তাহলে সারা জীবন ধরে রাখতে হবে। পারবেন কি সেটা? ওর এমন কথায় আমি থতমত খেয়ে গেলাম। ছেলে হওয়া সত্ত্বেও লজ্জা নামক জালে জড়িয়ে চঞ্চল হতে শুরু করলো আমার চোখ।
এমন পাবলিক প্লেসে ওর কাছে হেনস্থা হওয়ার ইচ্ছে নেই, তাই বিষয়টা এড়িয়ে যেতে বললাম। সবাই শপিং মলে ঢুকবে আর বের হবে, আমরা দুইজন মনে হয় রাস্তা আগলে দাঁড়িয়ে আছি। চল ভেতরে যাই। আমার সত্যিই কিছু লাগবে না। আমি তো তোকে দিতে চাই, নিবি না? তিলপরি মাথা নুইয়ে চুপটি করে রইল। আমি ওকে আবার বললাম, চল। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে নিঃশব্দে এবার পা বাড়ালো সামনের দিকে। আমিও ওকে নিয়ে ঢুকে পড়লাম একটা দোকানে। প্রায় 5-7 মিনিট ধরে বললাম নিজে কিছু পছন্দ করে কিনতে, কিন্তু রাজি হলো না। অবশেষে ওর খালি পা দেখে আমার মনে হলো অমন পায়ে হয়তো কোনো কিছুর কমতি আছে। তাই দোকানদারকে বললাম, কিছু তো পছন্দ করছে না আঙ্কেল, আপনি বরং আমাকে নূপুর দেখান। ঠিক আছে। দোকানদার আঙ্কেল নূপুর আনতে গেলেন, আর আমি নিজের শরীরটা মৃদু দুলিয়ে তিলপরির দিকে তাকালাম। হাত ভাঁজ করে মেয়েটা মাটিতে তাকিয়ে আছে একরাশ বিরক্তি নিয়ে। ওকে বোঝা সত্যি আমার সাধ্যের বাইরে। কখন যে মেজাজ কিরকম হয় কে জানে। আমি 2-3 মিনিট ধরে তাকিয়ে দেখছি ও চোখ তুলে আমার দিকে দেখে কিনা, কিন্তু মেয়েটা কেবল নিচেই তাকিয়ে রইল। তাই আমি ওকে ডাকলাম, এই কি ভাবছিস? কিঞ্চিত আঁতকে উঠে এবার তাকালো আমার দিকে। স্বাভাবিক গলায় জবাব দিল, কিছু না। ভাবছিলাম কিছু বলবো, কিন্তু এর মাঝে নূপুর নিয়ে হাজির হলেন দোকানদার। সবগুলো দেখে ভারী কাজ করা একজোড়া নূপুর আমার পছন্দ হতেই তিলপরিকে দেখিয়ে জিজ্ঞেস করলাম, এটা কেমন? ও দেখলো কি দেখলো না আমায় জবাব দিল। ভালো। ওর জবাবে সন্তুষ্ট হতে না পেরে আমি বললাম, শুধু ভালো? এত সুন্দর একটা জিনিসকে এমন শুকনা মন্তব্য দিলি? নিঃসংকোচে জবাব দিল, পাশে পচা নালা আছে, সেখান থেকে পানি এনে ভিজিয়ে তারপর ভেজা মন্তব্য করুন। ওর কথায় দোকানদার হেসে উঠল। আমি ওকে কিছু না বলে দোকানদারকে বললাম, আঙ্কেল এটা প্যাকিং করে দিন। ঠিক আছে। নূপুর কিনে আর শপিং মল থেকে বেরিয়ে কিছু চকলেটও কিনে নিলাম। এরপর বাইকে চড়ে রওনা করলাম ওর বাসার উদ্দেশ্যে। বাইক চালাতে চালাতে হঠাৎ লক্ষ্য করলাম তিলপরি মুখখানা বেশ গম্ভীর করে বসে আছে। ছোট্ট আয়নাতে ওর মলিন মুখখানা দেখে খুব ইচ্ছে হলো কারণটা জানতে। তাই নরম সুরে জিজ্ঞেস করলাম, তিলপরি মন খারাপ কেন তোর? না, আমি ঠিক আছি। মিথ্যা কথাটাও ঠিকমতো বলতে পারিনি। আমার চোখে ওর মিথ্যা কথাটা খুব সহজেই ধরা পড়ে গেল, কিন্তু এই মুহূর্তে আর ইচ্ছে করলো না ওকে কিছু বলতে। তাই বাইক চালাতেই মন দিলাম। প্রায় 10 মিনিট পর ওর বাসার কাছে এসে বাইক থামালাম। সেই গম্ভীর মুখখানা নিয়ে তিলপরি নেমে দাঁড়াতেই বললাম, তিলপরি শোন। নিঃশব্দে আমার দিকে ঘুরে তাকালো। আমি সানগ্লাসটা খুলে জিজ্ঞেস করলাম, এবার বলতো কি হয়েছে তোর? বললাম তো কিছু হয়নি। চঞ্চল চোখে ওর বলা মিথ্যা কথাটা আমি বুঝতে পেরে ধমকে সুরে বললাম, বোকা পেয়েছিস আমাকে? বারবার বলছিস কিছু হয়নি কিছু হয়নি। কিছু যদি নাই হয় তাহলে তোর ফকফকা মনের আকাশে কালো মেঘ কেন জমে আছে? কারণ সূর্যটা নেই, হারিয়ে গেছে, হয়তো হারিয়ে যাবে। অবাক হয়ে, মানে? সারা জীবন মানে মানে করেই পার করে দিন। যেদিন মানেটা বুঝতে পারবেন সেদিন হয়তো খুব দেরি হয়ে যাবে। বলেই চলে যেতে নিলে আমি ওর হাত টেনে ধরি, আর ও আমার হাতটা এক নজর দেখে আর চোখে তাকিয়ে বলল, আবার আমার হাত ধরেছেন কেন? ভুলে গেছেন আমি কি বলেছিলাম? আর একবার হাত ধরলে সারা জীবন। ওর কথার মাঝে বলে উঠলাম, সারা জীবন হাত ধরে রাখার ক্ষমতা আমার নেই, কিন্তু তোর রাগ আর মিষ্টি অভিমানগুলো ভাঙানোর দায়িত্ব নিতে পারবো। আমার বিশ্বাস আমি পারবো তোর রাগ এবং অভিমান ধুয়ে মুছে তোর তিলওয়ালা মুখে হাসি ফোটাতে। তবে জানা নেই সে অধিকার আমার আছে কিনা। বলেই ওর হাতে নুপুর আর চকলেটের প্যাকেটটা ধরিয়ে দিয়ে হাত ছেড়ে দিলাম। সোজা হয়ে বাইক স্টার্ট দিতেই ও আমায় বলল, আমি আগেই বলেছি, অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। তবে কারো যদি আদায় করার ইচ্ছে না থাকে, তাহলে সেখানে বলার মতো কিছু নেই। এবার আমি ওর দিকে তাকিয়ে বললাম, আমার চেয়ে ছোট হয়েও ভালোই লেকচার দিতে পারিস। লেকচার দিয়ে তো কোনো কাজ হচ্ছে না। পুরো ভামকে বুঝিয়ে বুঝিয়ে পাগল হয়ে যাচ্ছি, তবুও বোঝে না। তাই সারা ভাব নিয়ে বললাম, বুঝে কিন্তু বুঝতে চায় না। আমার কথায় হঠাৎ তিলপরির মুখ কাচুমাচু হয়ে গেল। লজ্জা নেমে এলো ওর চোখের পাতায়। অস্থিরতা বিরাজ করছে যেন ওর মাঝে। কি বলবে সেটা হয়তো বুঝতে পারছে না, কিন্তু আমি তো সবটা বুঝতে পারছি। তাই ওকে বললাম, বাসায় যা, খালামুনি চিন্তা করবে। হ্যাঁ সূচক মাথা নেড়ে ও চলে যেতে নিলে আমি বললাম, দিনকে দিন তোর রাগটা কমে আসছে, দ্যাটস মেক মি হ্যাপি। পিছন থেকে কথাটা শুনে সেইভাবেই ভেতরে চলে গেল। আমি ওর চলে যাওয়ার পথে তাকিয়ে থেকে একগাল হেসে উঠলাম। বাইক চালাতে শুরু করে আনমনে বললাম, তোর মন আকাশে সূর্যটা হয়তো আমি নিজেই, আর সেখানে মেঘ করেছে আমি থাকবো না বলে। বিদেশে যাওয়াটা আমার খুব জরুরি তিলপরি, তাই কারোর সেন্টিমেন্টাল কথাবার্তায় মিরাজ কান দেবে না। আমার সাথে এসব অভিনয় তুই কেন করলি? আমি জানলে কি তোর খুব বেশি ক্ষতি হয়ে যেত? আর যখন পুরো বিষয়টা লুকিয়ে রেখেছিস, তখন আজকে কেন আমায় এসব বলছিস?
কপট রাগ নিয়ে কিছু প্রশ্ন ছুড়ে দিলাম ফুয়াদের দিকে, কিন্তু বেচারা এমনিতে টেনশনে আধমরা হয়ে আছে। পাশের চেয়ারে বসে আছে অনন্যা ওরফে ফাহিমা। বেশ কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে ফুয়াদ বলতে শুরু করলো। মামা রাগ করিস না। আসলে ফাহিমা আমাকে না কি আগে থেকে ভালোবাসে। তোর বাবা আর ওর বাবা আপন ভাই হলেও তো ঝগড়া করে আলাদা আছে। তাই ফাহিমা ভয়ে ছিল যদি তোর বন্ধুত্ব শুনে ফাহিমার বাবা রাজি না হয়। তো এতে আমার কাছে লুকানোর কি আছে? আজব, আমি কি তোর শত্রু ফুয়াদ? ফুয়াদকে করা প্রশ্নের জবাব দিল ফাহিমা। মিরাজ ভাইয়া, আমি অনেক ভয়ে ছিলাম। তোমার সাথে তো যোগাযোগ নেই অনেক বছর, অথচ পাশাপাশি বাসায় থাকি, আবার একই ভার্সিটিতে পড়ি। তাছাড়া ওনার কোনো দোষ নেই। আমি ওনাকে বলেছিলাম এসব তোমাকে বলতে। ভাইয়া, তুমি প্লিজ রাগ করো না। সবকিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না না, ঠিক আছে, কিন্তু এখন কিভাবে কি করবি? কিছু কি ভেবেছিস ফুয়াদ? প্রশ্ন করে তাকিয়ে রইলাম ফুয়াদের দিকে। সে জবাব দিবে এই আশায়, কিন্তু চিন্তায় মগ্ন ফুয়াদ কিছুটা সময় নিল জবাব দিতে। ভেবেচিন্তে হতাশ গলায় বলল, আমি আব্বাকে ভয় করছি না, তাই পালিয়ে বিয়ে বা রেজিস্ট্রেশন করতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু ফাহিমা ওর পরিবারের অমতে বিয়ে করতে চায় না। পরিবারের অমতে বিয়ে করার কি দরকার? দুই পরিবারের সম্মতিতে বিয়ে করলেই ভালো হবে। কিন্তু দোষ আমার আব্বাকে কে বুঝাবে? কারণ আগে ফাহিমার বাসায় বিয়ের প্রস্তাব আমাদের পরিবার থেকেই পাঠাতে হবে। তুই ভাবিস না, আমি দেখছি কি করতে পারি। আমার হাত চেপে ধরে বিনীতভাবে বলল, দোস্ত, তুই আমাকে ক্ষমা করছিস তো? আরে কি সব বলছিস? ক্ষমার কথা কেন আসছে? তুই তো আমার দোস্ত। এসব ভাবনা বাদ দে, বিয়ের প্ল্যান করতে শুরু করে দে। ব্যস্ত ভঙ্গিতে ঘড়ি দেখে বললাম, আমি এখন আসি, সবাই হয়তো অপেক্ষা করছে। কোথায় যাবি? আদ্রিতার বিয়ের শপিং এ যাবে সবাই, তো আমাকেও যেতে হবে। ঠিক আছে, যা। ফাহিমার দিকে তাকিয়ে বললাম, আসি রে। ওকে ভাইয়া। ক্যান্টিন থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম, সাথে ভাবতেও লাগলাম বাস্তবের সাথে স্বপ্নের সত্যি কোনো মিল নেই। দেখেছিলাম ফাহিমা আমাকে ভালোবাসে, কিন্তু বাস্তবে তার উল্টো হলো। ফাহিমা তো ফুয়াদকে ভালোবাসে। তবে এমনটা হওয়াতে আমি বড্ড খুশি হয়েছি। বেচারা ফুয়াদ সে কবে থেকে বিয়ে বিয়ে করছে, এবার অন্তত ওর বিয়ের সূর্যটা আকাশে উঠছে। যদিও মেঘের আড়ালে কিঞ্চিত ঢেকে আছে, তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই মেঘ সরে গিয়ে ঝলমল করে উঠবে। মেয়েদের সাথে শপিং এ আসার চেয়ে যুদ্ধ করা ঢের ভালো। 101 দোকান দেখলেও তাদের পছন্দ হয় না। দিনব্যাপী দোকানে দোকান ঘুরতেই থাকে আর সামগ্রী দেখতেই থাকে, অথচ পছন্দ করা কিংবা কেনার কোনো খবর থাকে না। সেই কখন থেকে শপিং মলে দাঁড়িয়ে থাকতে আর হাঁটতে গিয়ে আমার পা দুখানা কমায় চলে গেছে। কিন্তু সবার শপিং এখনো চলছেই অবিরাম। মাকে যদি বলি, তোমরা কেনাকাটা করো, আমি বাসায় যাই, শেষ হলে না হয় এসে নিয়ে যাব, মা তখন ইমোশনাল হয়ে আমাকে ব্ল্যাকমেইল করবে, নয়তো সবার সামনে আবার বিয়ের কথা তুলবে কোনো না কোনো উপায়ে। তাই মুখটা তালা দিয়ে হাত ভাঁজ করে দোকানের এক কোণে দাঁড়িয়ে আছি। হঠাৎ ইচ্ছে করছে তিলপরীকে কল করতে। 7-5 না ভেবে ফোনটা বের করে কল করলাম। হ্যালো, বলুন। কি করছিস? মাঝ রাস্তায় দাঁড়িয়ে লুঙ্গি রেস দিচ্ছি। আপনার কোনো সমস্যা? তুই নাচতে জানিস আর আমি সেটা জানি না? এমন একটা গুণ তুই লুকিয়ে রেখে ঠিক করিসনি তিলপরি। মজা করছেন? সবাই শপিং এ ব্যস্ত, একা একা দাঁড়িয়ে থাকতে খুব বোরিং লাগছে। তাই ভাবলাম একটু তোর সাথে কথা বলি। তুই ব্যস্ত থাকলে আমি কল কেটে দিচ্ছি। এমনিতেই তোকে প্যারা দেই, আজকে অন্তত দেওয়ার ইচ্ছে নেই। আমি অবসরই আছি। বাসায় একা একা আর কি করব? তাই একটা গল্প পড়ছিলাম। আপনি কথা বলুন, সমস্যা নেই। না থাক। বলছি না, কথা বলুন। ওকে রাগাতে আবারও বললাম, না থাক, তুই গল্পই পড়। আমার ভাবনা মতো এবার সত্যি তিলপরি রেগে গেল আর রাগের সহিত বলতে শুরু করলো, ভাব দেখাচ্ছেন? বলছি না কথা বলতে। সব সময় আমার সাথে কেন এমন ভাব দেখান? ঠিক আছে, আপনি থাকেন আপনার বোরিং নিয়ে। আমি ফোন রাখলাম। আমি তাড়া দিয়ে বললাম, ওই শোন শোন, ফোন রাখিস না, আমি তো মজা করছিলাম। কেন এমন করেন আমার সাথে? আমাকে অহেতুক রাগিয়ে কি মজা পান? সবার কাছে আমার রাগটা বোধ হয় তামাশার জিনিস হয়ে গেছে। কারোর কিচ্ছু আসে যায় না আমার রাগে। কেউ বুঝেও না আমার রাগটা। ওই কে বললো তোকে তোর রাগ তামাশার জিনিস? আর যায় আসে না, এটা কেন বললি? যদি নাই আসবে যাবে, তাহলে আমি কেন তোর রাগী মুখটা দেখলে অস্থির হয়ে পড়ি, তোর রাগ ভাঙাবার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ি? এক নাগাড়ে কথাগুলো বললাম, কিন্তু ফোনের ওপাশে পিন পতন নীরবতা। তিলপরি কিছু বলছে না, হয়তো ভাবছে বলে, তাই আমি ওকে ডাকলাম, তিলপরি। আপনি এখন বাসায় আসেন না কেন? ওই দিন তো দেখা করলাম তোর সাথে। সেটা তো 4-5 দিন আগের কথা। আগে তো প্রতিদিন আসেন।
কম হলেও একবার, কিন্তু ইদানিং আসেন না কেন বলুন তো? আজকে তুই সবার সাথে শপিং এ এলেই তো দেখা হতো, আসলি না কেন? আমার এসব শপিং টপিং ভালো লাগে না, তাই ইচ্ছে করেই যাইনি। আর ভার্সিটি থেকে আসতে দেরি হবে ভেবেছিলাম, তাই মামার বাসায়ও যাইনি। হঠাৎ কি ভেবে যেন বলে দিলাম তুই না অন্যরকম। আবার উদ্ভট কথাবার্তা বলছেন? আচ্ছা, আমি যাই বলি, তোর উদ্ভট মনে হয় কেন? আর এমন শান্ত মেজাজের মেয়ে হওয়া সত্ত্বেও আমার জন্য এত এত রাগ তুলে রাখিস কেন? সেই কারণটা আপনি জানেন এবং বোঝেন, তাহলে আমায় আবার কেন জিজ্ঞেস করছেন? সেটা যে ভুল আর মিথ্যা আমি বলার বহু চেষ্টা করছি এবং করে যাচ্ছি, কিন্তু তুই তো শুনতেই চাস না। বাদ দিন এসব। খেয়েছেন দুপুরে? না, কেন? সুযোগ পাইনি। আপনি কি সবাইকে কাপড় চোপড় পছন্দ করে দিচ্ছেন? না, আমি তো খাম্বার মতো কেবল দাঁড়িয়ে আছি। তাহলে যান, চটপট কিছু খেয়ে আসুন। ইচ্ছে করছে না। আর একবার শুধু বলবো খেতে, যদি না যান তাহলে আমি যে কি করব সেটা আমি নিজেও জানি না। দায়সারা ভাব নিয়ে জিজ্ঞেস করলাম, কি করবি? আমায় খুন করবি? না, আমি নিজের ক্ষতি করতে রাজি, অন্য কারো নয়। ঠিক আছে, যাচ্ছি। হুম, খেয়ে আবার কল করে জানাবেন। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আবার জানাতেও হবে? ইয়েস, কজ আই ডোন্ট ট্রাস্ট ইউ। ঠিক আছে, জানবো। এখন রাখছি। হুম। কল কেটে ফোনটা হাতে মার সামনে এসে দাঁড়িয়ে বললাম, মা, কিছু বলবি বাপ? তোমরা কেনাকাটা করো, আমি বরং কিছু খেয়ে আসি। পাশ থেকে খালামণি জিজ্ঞেস করলো, তুই না খেয়ে আসছিস? হ্যাঁ, ইচ্ছে করেনি তাই দুপুরে খাইনি। মা বলল, ঠিক আছে, তাহলে কিছু খেয়ে আয়। তাড়াহুড়ো করিস না, আমাদের এখনো অনেক দেরি। যদি আমি আসার আগে শেষ হয়ে যায় তাহলে আমাকে কল করবে। ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টে বসে আছি। ভাবলাম খাওয়া তো শেষ, এবার ওকে কল করে জানিয়ে দেই। ফোনটা হাতে নিয়ে চটপট ওকে কল করলাম। প্রায় সাথে সাথেই কলটা রিসিভ করে বলল, হ্যালো। ফোন কি হাতে নিয়ে বসেছিলি? আমার ফোন আমি হাতে নিব কি পায়ে তাতে আপনার কি? খেয়েছেন কিনা সেটা আগে বলুন। হ্যাঁ রে বাবা, খেয়েছি। তা কি করছিস? গল্পই পড়ছি। এখনো? হুম। কোন গল্প? সে ভালোবাসে নাকি বাসে না? সুমধুর কণ্ঠে আবারও তিলপরি বলল, সে ভালোবাসে নাকি ভালোবাসে না, ছোট্ট এই বাক্য মুহূর্তেই অনুভব করলাম নিজের মাঝে থাকা সমস্ত ক্লান্তি আর অবসাদ দূর হয়ে গেছে। একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে নিজের মাঝে। আর আমার মনটাও বেখেয়ালি হয়ে গেছে। বেখেয়ালি মন নিজের অজান্তেই ওকে বলে উঠল, হয়তো বাসে। মানে? তিলপরির প্রশ্নে কিঞ্চিত আঁতকে উঠলাম আর বুঝতে পারলাম আবারও কিছু একটা উল্টাপাল্টা বলছি। তাই অতি দ্রুত প্রসঙ্গ বদলে বললাম, বাসায় তো একা, ভয় করছে কি? আমি রাতেও একা ছিলাম, 12টা অবধি। মা যখন মামার বাসায় ছিল, প্রত্যয়কে নিয়ে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বলিস কি, ভয় করেনি? না, মুভি দেখে সময় কাটিয়েছিলাম। আর পরে বাবা বাসায় চলে এসেছিল। তাছাড়া আমার একা একাই ভালো লাগে। হঠাৎই আমার সুস্মিতার কথা মনে পড়লো বলে জিজ্ঞেস করলাম, তোর বান্ধবী সুস্মিতা কেমন আছে রে? 0118992। ফোন নাম্বারের মতো কিছু একটা বলল তিলপরি, কিন্তু আমার ঠিক বোধগম্য হচ্ছে না বলে ওকে জিজ্ঞেস করলাম, এসব কি? এটা সুস্মিতার ফোন নাম্বার, ওকে কল করে নিজেই জেনে নেবেন। রাখছি এখন, আল্লাহ হাফেজ। ওই শোন, শো। আমার ডাকাডাকি সম্পূর্ণ উপেক্ষা করে কলটা কেটে দিল। ফোন হাতে ভাবছি ওকে কল করব, কিন্তু পরক্ষণে আবার মনে হলো, এত রাগ যখন আমার উপর, তাহলে রাগ নিয়ে বসে থাক। ভাঙা মনে আমি তোর রাগ, সব সময় রাগ করে। এত রাগের কি আছে? 15-20 দিনের মতো হয়ে গেছে আমি খালামণিদের বাসায় যাই না। এই কয়দিন খুব ব্যস্ত ছিলাম বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট আর ভিসা নিয়ে। আজকে হাতে কোনো কাজ নেই, আবার ক্লাসও নেই, তাই বাইকে চড়ে ছুটে এলাম খালামণিদের বাসায়। কলিং বেল বাজিয়ে আশা করেছিলাম তিলপরি দরজা খুলে দিবে, কিন্তু খালামণি এসে দরজা খুলে দিয়ে জিজ্ঞেস করলো, এতদিনে তোর আমার কথা মনে পড়লো? আসলে পাসপোর্ট আর ভিসা নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তাই বলে কি মাকে ভুলে গিয়েছি? মনে রাখার নমুনা তো দেখলাম, একবারও এসে দেখা করে গেলি না। এই তো এসেছি। হ্যাঁ, 1 মাস পরে। আয় ভেতরে। চলো। এদিক সেদিক তাকিয়ে খুঁজতে শুরু করলাম তিলপরিকে, কিন্তু কোথাও না পেয়ে খালামণিকে জিজ্ঞেস করলাম, তিলপরি কোথায় খালামণি? ভার্সিটিতে গেছে, একটু পরে চলে আসবে। তুই বস, আমি একটু আসছি। ঠিক আছে। সকাল 11:30, সোফায় বসে কফিটা উপভোগ করছি আর ফাঁকে ফাঁকে ফেসবুকে উকিঝুঁকি বাড়ছি। হঠাৎ কলিং বেল বেজে উঠল। মেইন দরজার সাথে ড্রয়িং রুম, তাই ভাবলাম দরজাটা আমিই খুলে দেই। কফির মগটা টেবিলে রেখে চলে এলাম দরজা খুলতে। দরজা খুলে দেখি তিলপরি দাঁড়িয়ে আছে ক্লান্ত মনে। আমি হাসতে চেয়েও না হেসে মেকি রাগ নিয়ে জিজ্ঞেস করলাম, কে আপনি? আমার প্রশ্নে তিলপরি চোখ গিয়ে কপালে উঠল, কিছু বলছে না।
কেবল গোল গোল চোখ করে তাকিয়ে আছে বলে আবার জিজ্ঞেস করলাম, বলছেন না কেন, কে আপনি? আবার একই প্রশ্ন শুনে চোখ মুখ খিচে তিলপরি পাল্টা প্রশ্ন করলো। আজকে কি উল্টাপাল্টা জিনিস বেশি খেয়েছেন? চেনা জানা না থাকলে কি মানুষ উল্টাপাল্টা জিনিস খায়? সরে দাঁড়ান তো সামনে থেকে। আমার অসহ্য লাগছে এই মুহূর্তে আপনাকে। আমি ঠাই জায়গায় এবার হাত ভাঁজ করে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললাম, আশ্চর্য, অপরিচিত একজনকে বাসায় ঢুকতে দিব কেন? এরপর তো আমাকে খুন করে বাসার সব জিনিসপত্র হাতিয়ে নিবে। ভার্সিটি থেকে হেঁটে এসে আপনার এসব আজেরা বকবক ভালো লাগছে না আমার। এসব বকবক নিয়ে অন্য কাউকে শোনান। বলেই পাশ কাটিয়ে চলে গেল। আমি বিস্মিত হয়ে পিছন থেকে বলে উঠলাম, এতটা পথ হেঁটে কেন এলি? আমার দিকে না ফিরে জবাব দিল, রিক্সা না পেলে আমি কি করব? আমাকে তো কল করতে পারতিস। নাম্বার মনে নেই। কি? আমি বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইলাম, আর ও জবাব না দিয়ে হনহন করে ভিতরে চলে গেল। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আবার আগের জায়গায় বসে কফিতে মন দিলাম। মিনিট 10 পর বেশ হন্তদন্ত হয়ে আমার সামনে দাঁড়ালো তিলপরি। ওকে বেশ বিস্মিত আবার রাগী মনে হচ্ছে, তাই শান্ত গলায় জিজ্ঞেস করলাম, কিছু বলবি? আসুন আমার সাথে। কোথায়? উফ, এত প্রশ্ন করেন কেন? বসি আসতে তো আসুন আমার সাথে। আমি উঠতে উঠতে খানিকটা জোরে নিজেকে বললাম, এই মেয়েকে নিয়ে যে কোথায় যাব? জাহান্নামি হয়েছে। বাজে কথা না বলে চলো তো। আর কথা না বাড়িয়ে আমাকে নিয়ে চলে এলো নিজের রুমে। এসে দেখি ওর বিছানায় কিছু উপন্যাসের বই ছড়িয়ে রেখেছে। সেগুলো দেখিয়ে আমাকে জিজ্ঞেস করলো। এগুলো আপনি এনেছেন? একটু হিরো হিরো ভাব নিয়ে বললাম, হ্যাঁ আমি এনেছি। হাত ভাঁজ করে কপট রাগ নিয়ে জিজ্ঞেস করলো, কেন? উপহার দিলাম। এতে কারণ খুঁজছিস কেন? আমি বলেছি আপনাকে আমায় উপহার দিতে? আপনি তো ঘরের গরু। তো আমায় কেন বই দিতে গেলেন? যান না, গিয়ে সুস্মিতাকে দিন, নয়তো আপনার সিনিয়র বন্ধুকে। আমাকে কে বলেছে আপনায় উপহার দিতে? আমি তো একটা পাগল, তাই তো সবাই আমার সাথেই এমন করে। এক নাগাড়ে কথাগুলো বলে এবার থামলো তিলপরি। ওর এমন কথাই ইচ্ছে করছিল রাগে ওকে ঠাস ঠাস করে কয়েকটা চড় লাগাতে, কিন্তু আমাকে শাসিয়ে এখন পাগড়িটা নিজেই কাঁদছে। কান্নাটা যদিও লুকানোর চেষ্টা করছে, কিন্তু সেটা যে আমার চোখ এড়াতে পারিনি। আর ওর ছলছল করা চঞ্চল নয়ন দেখে আমার তীব্র রাগটা ভ্যানিশ হয়ে গেল। আমি ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করলাম, ওই, রাগটাই তো ভালো ছিল, আবার কাঁদছিস কেন? বিনা উত্তরে অন্যদিকে তাকিয়ে কেবল কান্না থামানোর তোড়জোড় করছে তিলপরি। আমি আবারও জিজ্ঞেস করলাম, তিলপরি, কেন কাঁদছিস? নিজেকে সামলে নিয়ে আমায় বলল, আপনি এখন যান, আমার কাজ। তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ। ঠিক আছে। আমি চলে যাবার জন্য পা বাড়াতে তিলপরি বলে উঠল। তাড়িয়ে দিলেই চলে যেতে হয়? ফিরে তাকিয়ে বললাম, সাময়িক সময়ের জন্য চলে যাচ্ছি, আজীবনের জন্য নয়। তোকে বড্ড ক্লান্ত লাগছে, খেয়ে দে, বিশ্রাম কর। ঠিক আছে। কালকে তো রাগিয়েছিলাম, তাই জন্যে বইগুলো এনেছি, যাতে তোকে কষ্ট করে প্রিন্ট বা সফট কপি পড়তে না হয়। এই বলে সাথে সাথে রুম থেকে বেরিয়ে এলাম, ওকে কিছু বলতে না দিয়ে। কখনো কখনো মানুষকে একা ছেড়ে দিতে হয়, তাহলে সে নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করে, হয়তো কষ্টটা কাটিয়ে উঠতে পারে। বন্ধুত্বের খাতিরে আজকে আমি ফুয়াদের বাবার মুখোমুখি হয়েছি ওর বিয়ের ব্যাপারে কথা বলতে। জানি না ওকে কোনো সাহায্য করতে পারবো নাকি, কিন্তু আমি সবটা দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সোফায় বেশ গম্ভীর মুখ করে বসে আছেন আঙ্কেল, আর ওনার সামনে বসে আছি আমি। ফুয়াদকে না জানিয়ে আমি চলে এসেছি ওর বাসায়। যদি কিছু করতে পারি তাহলে এটা ওর জন্য সারপ্রাইজ হবে, আর ব্যর্থ হলে আঘাত হবে। আল্লাহর কাছে দোয়া করছি যেন এটা আঘাত না হয়ে চমক হয়। এত তাড়াতাড়ি বিয়ে দেওয়াটা আমার ঠিক মনে হচ্ছে না। তার উপর ছেলেমেয়েদের প্রেম টেম ঘটিত ব্যাপার আমার মোটেই পছন্দ নয়। একজন মুরব্বী হিসেবে আঙ্কেল এসব নিয়ে আপত্তি করবেন, এটাই স্বাভাবিক, কিন্তু আমিও আমার মতো করে উনাকে বুঝিয়ে যাব। খানিকটা ভেবে শান্ত গলায় উনাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল, আপনার কত বছর বয়সে বিয়ে হয়েছিল? এই 25 বছরে। তাহলে আপনার ছেলে হিসেবে ফুয়াদেরও তো উচিত না 25 বছরে বিয়ে করার? আমার পাল্টা প্রশ্নে আঙ্কেল চুপসে গেলেন, ইতস্তত করে বললেন। কিন্তু এসব প্রেম। ওনাকে থামিয়ে দিয়ে বললাম, আঙ্কেল, ওরা দুজন দুজনকে পছন্দ করে, না পেলে মরে যাবে বা সুইসাইড করবে, এমন হিংস্র ভালোবাসায় তারা নেই। ফাহিমা আমার আপন চাচাতো বোন, কিন্তু ফুয়াদ তো আমার বন্ধু, তাই দুজনের ভালো হবে এমন কিছুই আমি চাইবো। ফাহিমা এবং ফুয়াদ দুজনেই দুই পরিবারের অমতে বিয়ে করবে না, এটার গ্যারান্টি আমি আপনাকে দিলাম। আপনাদের অসম্মান হবে এমন কাজও করবে না ইনশাল্লাহ। আপনি শুধু একবার ফাহিমকে আনুষ্ঠানিকভাবে দেখে আসুন। ওর সাথে আর ওর পরিবারের সাথে কথাবার্তা বলার পর আপনার যদি মনে হয় ফুয়াদের জন্য ফাহিমা উপযুক্ত নয়, তাহলে আপনি যা চাইবেন তাই হবে। বিরতিহীন কথাগুলো বলে এবার থামলাম আমি। আঙ্কেল, আমার কথাগুলো শুনে কি যেন ভাবছেন? দাড়িতে হাত বুলিয়ে বেশ গমগমে গলায় বললেন, ঠিক আছে, তুমি যখন বলছো
আমি মেয়ের পরিবারের সাথে আলাপ করে দেখব, কিন্তু আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। এটা ফুয়াদকে জানিয়ে দিও। ঠিক আছে আঙ্কেল। আমাকে এখন বাজারে যেতে হবে, তুমি নাস্তা করে যেও বাবা। না আঙ্কেল, আমাকে এখন বের হতে হবে। কালকে আমার মামাতো বোনের গায়ে হলুদ, তাই মাকে নিয়ে মামার বাসায় যেতে হবে। ঠিক আছে। উঠে দাঁড়িয়ে আদরের সহিত বললাম, আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফুয়াদের বাসা থেকে বেরিয়ে সরাসরি চলে এলাম নিজের বাসায়। কিন্তু বাসায় পা রাখতেই মা রেগে মেগে বলতে লাগলো, ভাইজান আমাকে বারবার বলেছিল আদ্রিতার বিয়ের 1 সপ্তাহ আগে চলে যেতে, কিন্তু তোর জন্য পারলাম। আজকে তোর যদি বউ থাকতো তাহলে কি আমাকে আর হলুদ সন্ধ্যা অনুষ্ঠানের আগের দিন যেতে হয়? এবার মাকে খানিকটা বিরক্ত হয়ে বললাম, মা তুমি সবকিছুতে আমার বিয়ের ব্যাপার কেন টানো? আমি তো তোমাকে বলেছিলাম মামার বাসায় যেতে, কিন্তু তুমিই তো রাজি হওনি। কি করে যাব? আমি চলে গেলে কি হাওয়া খেয়ে দিন পার করবি? মাকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, আহ্লাদি সুরে বললাম, উফ মা, তুমি এত কেন ভাবো আমাকে নিয়ে? আমি তো বাচ্চা নই। আমার ডান গালে হাত রেখে মা বলল, সন্তানের চুলদাড়ি পাকলেও মায়ের কাছে আজীবন বাচ্চাই থেকে যায়। মায়ের কথায় মনে মনে খুব খুশি হলেও মুহূর্তেই হতাশায় ছেয়ে গেল আমার হৃদয়। তাই মলিন মুখে জিজ্ঞেস করলাম, আমি তোমাকে অনেক কষ্ট দেই তাই না মা? এইসব কি বলছিস বাপ? তুই আমাকে কেন কষ্ট দিবি? মায়ের প্রশ্নের জবাবে আমি নীরবতা আঁকড়ে রইলাম। আমাকে চুপ থাকতে দেখে মা বলল, আজকে তো আমাকে দিয়ে আয়, নয়তো তোর মামা রাগ করবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি তৈরি হয়ে নাও, আমি রিক্সা নিয়ে আসি। ঠিক আছে। দুপুর 2টো নাগাদ মাকে নিয়ে চলে এলাম মামার বাসায়। এসে মধ্যাহ্ন ভোজে বসে পড়লাম সবাই। খাওয়ার ফাঁকে ফাঁকে চলছে সবার খোশ গল্প। আমার পাশে বসা বনপাগলি হঠাৎ ফোড়ন কেটে জিজ্ঞেস করলো, দিন দিন তো বুড়োর খাতায় নাম দিয়ে চলেছিস। তা বিয়ে টিয়ে করবি না নাকি চিরকুমার হওয়ার জন্য মনস্থির করেছিস? নিজে বিয়ে করছিস সেটা নিয়ে খুশি থাক, আমি বিয়ে করব কি করব না সেটা তো না দেখলেও চলবে। খেতে খেতে বলল, বোন হয়ে ভাইয়ের বউ দেখতে চাওয়া কি অন্যায়? আমার মা তো এমনিতেই বিয়ের কথা বলবে, কখন সেই সুযোগের অপেক্ষায় থাকে। এখন সুযোগটা পেয়ে বলতে শুরু করলো, বউয়ের কথা আর বলিস না মা, সবাই মিলেও রাজি করাতে পারছি না। আমার কপালে হয়তো নাতি নাতনির মুখ দেখাটা লেখা নেই। মায়ের হা হুতাশ দেখে পাশ থেকে মামি বলল, চিন্তা করবেন না আপা, আদ্রিতার বিয়েটা হয়ে গেলে মিরাজকেও বিয়ে করানোর ব্যবস্থা করব। সবাই মিলে জোর করলে অবশ্যই বিয়ে করবে। হালকা হেসে আমি মামিকে বললাম, তার আগে আমি বিদেশে উড়াল দিব মামি। সবার আমার বিয়ে নিয়ে আগ্রহ দেখে মনে হচ্ছে এখনই হয়তো আমাকে বিয়ে করিয়ে ছাড়বে। তাই অতি দ্রুত প্রসঙ্গ বদলাতে বন পাগলিকে জিজ্ঞেস করলাম, বন পাগলি, খালামণিরা কখন আসবে রে? প্রত্যয়ের নাকি কালকে কলেজ আছে, তাই ও কলেজ থেকে ফিরলে ওকে নিয়ে ছোট ফুপি আসবে, আর কথামণি আজকেই চলে আসবে। কখন? হয়তো বিকেলে বা সন্ধ্যার পরে। ও আচ্ছা। কালকে মাকে মামার বাসায় পৌঁছে দিয়ে আমি 3টা নাগাদ বাসায় ফিরে এসেছিলাম। মা বলেছে আজকে যথাসম্ভব তাড়াতাড়ি যেতে। যেহেতু আদ্রিতার বিয়ে, সেহেতু মামার বাসায় 2-3 দিন থাকতে হতে পারে। তাই কিছু কাপড় চোপড় নিয়ে ব্যাগ গোছাতে ব্যস্ত আমি। বেশ তাড়াহুড়ো করেই কাজ করছি। হঠাৎ ফোনটা বেজে উঠল। বিছানার উপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখি ফুয়াদের কল। রিসিভ করে বিছানায় বসে বললাম, হ্যালো। দোষ, কি রে, তোকে মনমরা লাগছে কেন? তুই আমার জন্য যা করলি। ফুয়াদ বলতে না দিয়ে, আরে বাদ দে সব, এখন দোয়া কর যেন সবকিছু ঠিকঠাক মতো হয়ে যায়। তোর ঋণ আমি। ঋণের কথা শুনে কপট রাগ নিয়ে বললাম, দূর বেটা, কিসের ঋণ? আমি তোর দোস্ত, ভুলে গেছিস? এসব ঋণের কথা বললে মায়ের একটাও মাটিতে পড়বে না। আমার বিয়ে না হলেও আমার আপত্তি নেই, কেন জানিস? আব্বা আমাকে বলেছে আমি জীবনেও একটা ভালো কাজ করেছি, আর সেটা হলো তোর মতো মানুষকে নিজের বন্ধু করেছি। সত্যি রে মামা, আমি ধন্য তোর মতো বন্ধু পেয়ে। সারা রাখ তো তোর তারিফ, আমার দেরি হয়ে যাবে, ফোন রাখ। কই যাবি? আজকে না আদ্রিতার হলুদ সন্ধ্যা। ও হ্যাঁ, তা মামা তুই কি বলতে পেয়েছিস? ফুয়াদের কথা ঠিক বুঝতে পারলাম না, তাই জিজ্ঞেস করলাম, কাকে? আর কি বলবো? কথামণিকে? না, কেন? আসলে বিদেশে যাওয়া নিয়ে অনেক ব্যস্ত কয়েকদিন ধরে, তাই বিষয়টা মাথায় একদমই নেই। আর তিলপরি রাগটাও অনেকটাই কমে এসেছে। সবকিছু মিলিয়েই আমি বিষয়টা প্রায় ভুলে গিয়েছি। কিন্তু মামা আমার মনে হয় বিষয়টা বলে ফেলা উচিত, এটা আর ঢেকে রাখা না। দেখি। ঠিক আছে, তুই যা মামার বাসায়। হুম। জানে মন জানে, তুমি যে আমার, তোমারই স্বপ্নে আমার রোজ পারাপার।
ও জানে এই মন জানে তুমি যে আমার, তোমারই স্বপ্নে আমার রোজ পারাপার, ভালোবাসার খামে চিঠি লিখে তোমার নামে পাঠিয়ে দিলাম আমি, পড়ে নাও এবার। জানে এই মন জানে তুমি যে আমার, তোমারই স্বপ্নে আমার রোজ পারাপার। শেষ বিকেলে মাথার উপরে থাকা আলতারাঙা আকাশটা দেখে স্বস্তিতে মনটা ভরে গেল। চারপাশে এত এত মানুষের হইচই উপেক্ষা করে ব্যাগ হাতে মামার বাড়িতে প্রবেশ করতে শুনতে পেলাম গানের সুর। বাসার নিচে হলুদ সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কিন্তু এখনো কাজ বাকি আছে। আমি পাশ কাটিয়ে হাঁটতে লাগলাম বাসার উদ্দেশ্যে। বাসায় প্রবেশ করতেই মাকে দেখতে পেলাম, তাই সরাসরি মায়ের কাছে এসে জিজ্ঞেস করলাম, মা, ব্যাগ কোথায় রাখবো? এখানে রেখে যা, আমি পরে তুলে রাখবো। ঠিক আছে। ব্যাগ রেখে সোজা হয়ে দাঁড়াতেই চোখে পড়ল প্রত্যয়কে। আমি হাত নাড়িয়ে ডাকতে লাগলাম, প্রত্যয়, এই প্রত্যয়। বিয়ে বাড়ি বলে মানুষের যেন কমতি নেই, পা ফেলবারও জায়গা নেই, এমন অবস্থা। প্রত্যয় এদিক সেদিক তাকিয়ে আমাকে খুঁজতে লাগলো। চোকাচোকি হতে মৃদু হেসে আমার কাছে ছুটে এসে দাঁড়াতে আমি জিজ্ঞেস করলাম, কখন এসেছিস? ঘন্টা দুয়েক আগে। তোর হিটার বোন কই? ফ্যালফ্যাল করে হাসতে লাগলো প্রত্যয়। আমি জিজ্ঞেস করলাম, হাসছিস কেন? না আসলে ভাইয়া, তুমি আপুকে হিটার বললে তো তাই। কোথায় আছে সেটা বল। ছাদে উঠতে দেখেছিলাম, একটা বাচ্চা কান্না করছিল। সেই বাচ্চা আর একটা মেয়েকে নিয়ে ছাদে গেল, এখন হয়তো সেখানেই আছে। আমি কয়েক সেকেন্ড ভেবে আমি বললাম, ঠিক আছে। অতি দ্রুত সিঁড়ি বেয়ে উঠে এলাম ছাদে, আর মুহূর্তে থমকে গেলাম কারোর উপর আমার চোখ জোড়া নিবদ্ধ হতেই। এখন গান বেজে চলে, কিন্তু গানকে উপেক্ষা করে আমার কানে আসছে কারো মনোমুগ্ধকর হাসি। অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছি আমি হাস্যোজ্জ্বল একটা গোলাপ আমার তিলপরীকে। গোল্ডেন রঙের লেহেঙ্গায় সে আজ নিজেকে সাজিয়েছে নিপুণভাবে। হঠাৎ আমার সাথে চোখাচোখি হতেই ওর হাসিটা কোথায় যেন মিলিয়ে গেল। আমি এখনো ওর ভাবনায় ডুবে আছি। এর আগেও আমি বহুবার ওকে সাজতে দেখেছি, কিন্তু আজকে আমার কাছে ওকে অন্যরকম লাগছে, একদম অন্যরকম। খানিকটা দূরে দাঁড়িয়ে আছে তিলপরি, আর সাথে একটা মেয়ে যে কিনা কোলের বাচ্চাটার সাথে খেলা করছে। গানের শব্দে আমার কান অব্দি ওর কথা আসবে না ভেবে তিলপরি চেঁচিয়ে আমায় জিজ্ঞেস করলো, কিছু বলবেন কি? ওর ডাকে ভাবনার ঘোর কাটলো আমার। আমি নিঃশব্দে ওদের কাছ থেকে দাঁড়িয়ে মেয়েটাকে বললাম, নিজে যেতে বলেছে। মেয়েটা ঠিক বুঝতে পারিনি, এমন ভঙ্গিতে আমায় জিজ্ঞেস করলো, আমাকে হ্যাঁ। কে ডাকছে? জানি না, আমাকে বলেছিল তাই আমি বললাম। ঠিক আছে। এই বলে মেয়েটা চলে গেল, আর তিলপরিও যাওয়ার জন্য পা বাড়ালো। আমি রেলিংয়ে হেলান দিয়ে হাত ভাঁজ করে ওকে ডাকলাম, ওই তুই কই যাস? গম্ভীর একটা ভাব নিয়ে ফিরে দাঁড়ালো আমার দিকে। বিনুনিটা পিছন থেকে ডান পাশে এনে আমায় জিজ্ঞেস করলো, তাহলে কি করব? সব সময় মেয়েটার এমন গাম্ভীর্য আমার পছন্দ হয় না, এই মুহূর্তেও হচ্ছে না। তাই সোজা হয়ে ধমকে সুরে বললাম, থাপ্পড় দিয়ে কান লাল করে ফেলবো। এত ভাব কিসের তোর? চুপচাপ এখানে দাঁড়া। উল্টো ডাক দেখিয়ে আমায় বলল, আপনি কোন হরিদাস পাল যার আগে আমি ভয় পেয়ে যাব? বলে হাঁটতে শুরু করলো। আমিও রেগে ওকে টেনে ছাদের দেয়ালে ঘেঁষে এনে দাঁড় করিয়ে দিলাম। দুই হাতে দেয়াল আঁকড়ে ওর দিকে ঝুঁকে এসে দাঁড়ালাম। দেয়াল আর আমার মাঝখানে দাঁড়িয়ে ভয়ে তটস্থ হয়ে গেছে তিলপরি। আমি দাঁতে দাঁত চেপে ওকে বললাম, এক পা নড়েছিস তো ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব। কাঁপা কাঁপা গলায় আমাকে জিজ্ঞেস করলেন, কি কি কি- কি করছেন? আমি মেঝেতে তাকিয়ে চুপ করে রইলাম কিছুটা সময়। দীর্ঘশ্বাস ফেলে এবার বলতে শুরু করলাম, আমি কিছু বলতে চাই, প্লিজ আজকে অন্তত আমাকে বলতে দেন। ভয়ে ভয়ে হ্যাঁ সূচক মাথাটা নাড়ালো তিলপরি। আমি মৃদু হেসে বলতে লাগলাম, সেদিন আমি মজা করে বলেছিলাম আমি কনককে ভালোবাসি। ওকে কিভাবে ভালোবাসবো বল? ও তো শুধু আমার বন্ধু, তাছাড়া ও বিবাহিত। ওর জীবনে কিছু সমস্যা চলছে, তাই বন্ধু হিসেবে আমি কনককে সহযোগিতা করেছি। যেদিন বলেছিলাম আমি কনককে ভালোবাসি, সেদিন থেকে তুই আমাকে ভাইয়া ডাক ছেড়ে দিয়েছিস। কেন করলি এমন? এত অভিমান কিসের জন্য? মাথা নুয়ে চুপটি করে আছে তিলপরি। ওকে নীরব দেখে আমি বলতে লাগলাম, প্রত্যয় আমার পকেট থেকে যেই সিগারেটের প্যাকেটটা বের করেছিল সেটা আমার নয়। এইসব ছাইপাশ আমি খাই না। তবে হ্যাঁ, মাঝে মাঝে বিয়ার খাই। বিয়ার বলতেই বিস্মিত নয়নে তাকালো আমার দিকে। ওর চাহনিতে এবার আমি চুপসে গেলাম। তাড়া দিয়ে বললাম, আরে সব সময় না,
বন্ধুদের সাথে কোনো পার্টি হলে এই একটু আধটু কিন্তু সিগারেটের নেশা আমার নেই। জানিস, এই কথাগুলো তোকে বলার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তবে আজকে বলতে পেরে নিজের উপর থাকা বোঝাটা যেন হালকা হয়ে গেছে। একটু বিরতিতে বললাম, সব তো বলে দিলাম, এখনো কি অভিমান করে থাকবি? ওর নামিয়ে রাখা চোখ জোড়ায় স্থির হয়ে আছে, সুসজ্জিত মুখে চিন্তা ছেয়ে গেছে। হঠাৎ চোখ জোড়া তুলে রাগী ভাব নিয়ে আমাকে বলল, সরে দাঁড়ান। হঠাৎ এমন কিছু বলবে তিলপরি আমার ধারণা ছিল না। তবে চট করে বলা কথাটা বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, কি? বলছি আমার সামনে থেকে সরে দাঁড়ান। কিন্তু আমার কথার মাঝে হাতের নিচ দিয়ে সরে গেল তিলপরি। ছাদের দরজার কাছে এসে শান্ত গলায় আমাকে ডাকলো। শুনুন। ও চলে যেতে হঠাৎ নিজের উপর রাগ কাজ করছিল, আর সেটা নিয়ে ভাবছিলাম কিন্তু ওর ডাকে আমি কৌতূহল নিয়ে ওর দিকে তাকাতে আমাকে বলল, অভিমান করলেও কারো কারোর উপর সেটা ধরে রাখা যায় না। আপনি কেমন সেটা অনেকটাই জানি আমি। আর ভাই ডাকা বন্ধ করেছে অন্য কারণে। বিস্মিত নয়নে আমি বললাম, কোন কারণে? না জানার ভান কতদিন করবেন? এবার তো বোঝান যে আপনি সব বোঝেন। ওর কথায় আপনি থেকে মাথা নুইয়ে এলো আমার। এটা সত্যি যে আমি না বোঝার ভান করে থাকি, কিন্তু কতটুকু বুঝতে পারছি সেটাও জানি না। তাহলে ওকে কি করে বোঝাবো? আমি সবটা বুঝি, সবটা জানি। ভেবেছিলাম উত্তর না পেয়ে তিলপরি চলে যাবে, কিন্তু তাচ্ছিল্যের সুরে আমায় জিজ্ঞেস করলো, পাঞ্জাবি পরে জামাই সেজে এসেছেন কেন? আদ্রিতা আপুর ননদের জন্য? ওর কথায় আমার চোখটা ছানা বড়া হয়ে গেল। মনে মনে বলতে লাগলাম, কি মেয়ে রে বাবা, লজ্জা যেন এক বিন্দু নেই ওর মাঝে। এক হাতে বিনুনিটা ঘড়ির কাঁটার মতো ঘুরিয়ে আবার জিজ্ঞেস করলো, কিছু বলছেন না কেন? শুকনো একটা ঢোক গিলে নিজেকে বাইরের দিক থেকে গম্ভীর করে জিজ্ঞেস করলাম, খুব বেশি বলছিস না? আপনি করতে পারবেন আর আমি বললেই দোষ? কি করেছি আমি? আপনাকে বলতে হবে ছ্যাঁচড়া। তবে রে, বলে ওকে দৌড়ানি দেবার জন্য পা বাড়ালাম, কিন্তু ওর আগেই হাসতে হাসতে তিলপরি ছুটে পালালো আর যাবার আগে বলে গেল, হায় আল্লাহ। রাত 11টা, এখনো হলুদ সন্ধ্যা অনুষ্ঠান চলছে। আমি স্টেজের এক কোণে বসে আছি প্রত্যয়ের সাথে। আমার চেয়ে বয়সে ছোট হলেও প্রত্যয়ের সাথে আমার আড্ডা দিতে জম্পেশ লাগে। ওর সাথে কথার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছি ফেসবুকে। হঠাৎ একটা ভয়েস মেসেজ এলো তিলপরির থেকে, আর 10 মিনিটের ভয়েস মেসেজ দেখে আমার চোখ গিয়ে উঠল কপালে। অবাকের চরম সীমানায় দাঁড়িয়ে ভাবতে লাগলাম, হঠাৎ ভয়েস মেসেজ কেন? তাও আবার এতক্ষণের ভাবনায় ছেদ পড়ল আবার আসা মেসেজে। সেখানে লেখা আছে, ভয়েস মেসেজটা একা শুনবেন। এই মুহূর্তে আমার মেসেজটা শুনবার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ও আবার মেসেজ দিয়েছে বলে খুব ইচ্ছে করছে শুনতে। পাশে প্রত্যয় বসে আছে, আর হইচইতে কিছু বুঝতে পারবো না, তাই উঠে দাঁড়িয়ে প্রত্যয়কে উদ্দেশ্য করে বললাম, তুই বস, আমি একটু আসছি। কোথায় যাবে ভাইয়া? একটু কাজ আছে, বেশিক্ষণ লাগবে না, তুই অপেক্ষা কর। ঠিক আছে। দ্রুত পায়ে বাসার ভেতরে এসে ব্যাগ থেকে ইয়ারফোন হাতে নিলাম। সবাই স্টেজে আছে বলে বাসা পুরো ফাঁকা। ছুটে আসার দরুন অসহ্য গরম লাগছে, তাই ফ্যানটা ছেড়ে বিছানায় বসে পড়লাম। ইয়ারফোন কানে গুজে ভয়েস মেসেজটা প্লে করলাম। লোকে বলে মেয়েরা ভালোবাসে মনে মনে, খুন হলেও মুখ ফুটে কিছু বলতে পারে না। কিন্তু আমি ভালোবাসার জন্য বেহায়া হয়ে গেলাম। নিজের ভালোবাসা নিজেই জাহির করতে যাচ্ছি। বহুবার আমি ইশারায় বুঝিয়েছি আমি আপনাকে ভালোবাসি। হ্যাঁ, সত্যি বলছি আমি আপনাকে ভালোবাসি। জানেন, এই ভালোবাসা নামক অনুভূতিটা আমার মাঝে কাজ করতে শুরু করে যখন আপনি বলেছিলেন কনক আপুকে আপনি ভালোবাসেন। এটা শুনে আমার খুব রাগ হয়েছিল, ইচ্ছে করেছিল নিজ হাতে আপনাকে খুন করতে। কিন্তু এই রাগ কেন হতো আমার, সেটা আমি বুঝতে পারতাম না। তবে ধীরে ধীরে অনুভব করি আমি আপনাকে ভালোবাসি। আর সেই জন্য আপনার ভাগ দেওয়ার প্রশ্নে নিজের মধ্যে ক্রোধের জন্ম হয়েছিল। ভালোবাসার মানুষকে কি ভাইয়া ডাকা যায়? তাই তো ছেড়ে দিয়েছিলাম ভাইয়া সম্বোধন। আপনি আমাকে অতটা নির্লজ্জ আর পাগল ভাববেন না। আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনার যদি আমাকে ভালোবাসতে আপত্তি থাকে তাহলে নিঃসংকোচে আমাকে বলে দিবেন। আমি কোনো দিন আপনার পথের বাধা হয়ে দাঁড়াবো না। এমনকি ভালোবাসায় ব্যর্থ হয়ে সুইসাইডের মতো জঘন্য কাজও করব না। ভালোবাসা তো সবার জীবনেই আসে, তাই বলে সেটা পূর্ণতা পাবে এমন তো নয়। আমার জীবনেও ভালোবাসা এসেছে, সেটা না হয় অপূর্ণই রয়ে যাবে। আমি ছাদে দাঁড়িয়ে আপনার অপেক্ষার প্রহর গুনছি। যদি জবাবটা হ্যাঁ হয় তাহলে একবার ছাদে এসে জানিয়ে যাবেন, আর না হলে আসার দরকার নেই। আমি নিজেই বুঝে যাব যে আমার ভালোবাসার পরিণতিতে মৃত্যু লেখা ছিল। ভয়েস মেসেজ শেষ হতেই আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। চারিদিকে সবকিছু থমকে গেছে বলে মনে হচ্ছে, কিন্তু
একটা জিনিসের শব্দ শুনতে পারছি, খুব করে শুনতে পারছি, আমার হৃদয়ের স্পন্দন। বুকের বাঁ পাশে হাত রাখতে অনুভব করলাম হৃদয়টা ধুকপুক করে কারোর নামের মালা জপছে। হাত রেখে চোখ বুজে মনোযোগ দিয়ে সেটা শুনতেই অনুভব করলাম প্রতিটা স্পন্দন বলছে, তিলপড়ি তিলপড়ি তিলপড়ি। এটা কি সত্যি? বিশ্বাস হচ্ছে না আমার, একদমই বিশ্বাস হচ্ছে না যে তিলপড়ি আমাকে তার মনের কথা জানিয়েছে। আমার বুকের ভেতর খুশির জোয়ার কেন বইছে? তাহলে কি আমিও তিলপড়িকে ভালোবাসি? মানুষ হতাশ হলে কপালে হাত দেয়, আর আমি অতিরিক্ত খুশির দরুন কপালে হাত দিয়ে হাসতে শুরু করলাম। ধীরে ধীরে ইয়ারফোন খুলে উঠে দাঁড়ালাম, 2 কদম এগিয়ে থমকে গেলাম। খানিকটা ভেবে বলে উঠলাম, ছেলে হয়ে এত ভাবার কি আছে? তিলপরি মেয়ে হয়ে আমাকে মনের কথা জানিয়ে দিল, আর আমি ওর সামনে দাঁড়াতে পারবো না? বি স্ট্রং মিরাজ, বি স্ট্রং। বুক ভরে বাতাস নিয়ে হাঁটতে শুরু করলাম ছাদের উদ্দেশ্যে। কয়েক মিনিটের মধ্যে ছাদে চলে এলাম। এদিক সেদিক তাকিয়ে দেখতে পেলাম আমার তিলপরি আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ওর কাছাকাছি এসে দাঁড়ালাম নিঃশব্দে। আমি এসে দাঁড়িয়ে আছি সেটা হয়তো ও টের পাইনি, তাই ওর দৃষ্টি আকর্ষণ করলাম হালকা কাশিতে। খানিকটা আতকে উঠে এবার ঘুরে দাঁড়ালো আমার দিকে। চোকাচোকি হতেই লজ্জায় নামিয়ে দিল ওর মায়াবী চোখজোড়া। দুজনে নীরবতার মাঝে পার হয়ে গেল অনেকটা সময়। কেউ মুখ ফুটে কিছুই বলছে না। হঠাৎ নীরবতার চাদর সরিয়ে তিলপরি শান্ত গলায় জিজ্ঞেস করলো, সত্যিই চলে যাবেন বিদেশে? রেলিংয়ে হেলান দিয়ে বললাম, যাবো বলেই তো সব ব্যবস্থা করেছিলাম, কিন্তু কিন্তু কেউ একজন চায় না আমি বিদেশে যাই, তাই দেশে থেকেই কিছু করার চেষ্টা করব। এতগুলো টাকা যে নষ্ট হয়ে যাবে। নষ্ট কেন হবে? ভাবছি আমার পরিবর্তে মুকুলকে বিদেশে পাঠিয়ে দিব। তরিকে হারিয়ে বেচারা নিজেকে একদম শেষ করে দিচ্ছে। জায়গায় পরিবর্তন করলে হয়তো নিজেকে কিছুটা সামলে নিতে পারবে। তোরি আপুকে? মুকুলের ভালোবাসার মানুষ কিন্তু মারা গেছে। ও, হঠাৎ ওর মনটা খারাপ হয়ে গেল। এমন একটা মুহূর্তে হয়তো তোরই কথাটা বলা আমার উচিত হয়নি। কি করা যায় ভাবতে ভাবতে নিচে চোখ পড়লো আমার। হাতে দেখিয়ে তিলপরিকে জিজ্ঞেস করলাম, এটা কি আদ্রিতার ননদ? মেয়েটাকে দেখে তিলপরি জবাব দিল, হ্যাঁ, কেন? না, দেখতে কিন্তু অসাধারণ। ভাবছি ট্রাই মেরে দেখবো। কথাটা পুরো শেষ হওয়ার আগেই হুট করে আমার শার্টের কলার ধরে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো আমারই উপর। ওর এমন কাণ্ডে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, এ কি, কি করছিস তুই? দাঁতের দাঁত চেপে আমায় বলল, কোনো মেয়ের দিকে তাকানো তো দূর, চিন্তা করলেই করব খুন আপনাকে। একেবারে খুন? হ্যাঁ। কলার ছেড়ে দিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আমি শার্টের কলার ঠিক করতে করতে জিজ্ঞেস করলাম, খুন করে দিলে এই মিষ্টি রাগটা কাকে দেখাবি? আর কে ভাঙবে তোর রাগ? কেন? আপনার প্রেতাত্মা, মানে? আপনার মাথা। বলে এবার মাথা নুইয়ে চুপটি করে রইল। লজ্জার জালে জড়িয়ে মুচকে মুচকে হাসতে লাগলো। ছাদের কৃত্রিম আলোয় ওর একরত্তি মুখটা দেখে মনটা আমার নেচে উঠল। আর ওর লজ্জাটা এই মুহূর্তে আমাকে খুব করে টানছে। তাই ওর লজ্জা বাড়াতে কানের কাছে ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলতে লাগলাম, ভালোবাসি। জানিস, এই মিরাজ তোকে খুব ভালোবাসে, কিন্তু আজ অবধি বলার সাহস পাইনি। তুই আজ বলে দিলি, তাই নিজেকে আটকে না রেখে সেও বলে দিল তার মনের কথা। ওই তিলপরি, সামনাসামনি একবার বলবি কি তুই আমাকে খুব ভালোবাসিস? লাজুক হাসি দিয়ে অনবরত নাসূচক মাথা নাড়াতেই আমি চমকিত নয়নে জিজ্ঞেস করলাম, কেন? জানি না। বলে হুট করে আমার বুকে মুখ লুকালো। ওর এমন কাণ্ডে আমি উচ্চস্বরে হেসে বললাম, বলতে হবে না, আমার মন উত্তর পেয়ে গেছে। মিষ্টি পরি, এসব কি করছো মা? আমার 3 বছরের মেয়ে খাবার না খেয়ে গায়ে মাখছে বলে জিজ্ঞেস করলাম, কিন্তু উত্তর না দিয়ে হাসছে আর খাবার নিয়ে খেলছে। ওকে কোলে নিয়ে ওর মাকে খুঁজতে শুরু করলাম। রান্নাঘরে এসে দেখি খুব ব্যস্ত সময় পার করছে সে। আমি ওকে ডাকলাম, তিলপরি। কোনো জবাব না দিয়ে নিজের কাজ করে চলেছে। এদিকে মিষ্টি পরি আমার কোলেও থাকতে চাইছে না, তাই ওকে ওর দাদি মানে আমার মায়ের কাছে দিয়ে আবার রান্নাঘরে এলাম। তিলপরির পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, এখনো রেগে আছিস? বিয়ের 6 বছর হতে চলেছে, কিন্তু এই মেয়ের রাগ ঠিক আগের মতোই আছে। তবে রাগ যতটুকু তার চেয়ে বেশি ভালোবাসে আমাকে। হয়তো মুখ ফুটে বলে না, কিন্তু আমি ঠিকই বুঝতে পারি। ফুয়াদ আর ফাহিমারও বিয়ে হয়ে গেছে। ওদের বিয়ের পর আমার বাবা এবং চাচার সম্পর্ক অনেকটাই ভালো হয়ে গেছে। মুকুলকে জোর করে বিদেশে পাঠিয়ে দিয়েছিলাম। নিজেকে সে সামলে নিয়ে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু তরিকে আজও মনে রেখে একাই রয়ে গেছে। আমরা বহু চেষ্টা করেও ওকে বিয়ের জন্য রাজি করাতে পারিনি। তিলপরি এখনো জবাব না দিয়ে কাজ করে চলেছে। ওর মুখ থেকে কথা বের করতে দুষ্ট হাসিতে মত্ত হয়ে বলতে শুরু করলাম, ঠিক আছে, বলিস না। শোন, আমি রাতে খাবো না, কারণ অর্পিতা আজকে দাওয়াত করেছে। তাই আমি
কথা শেষ করার আগেই কলার চেপে বলতে লাগলো, আপনার এসব ছ্যাঁচড়ামি করতে যাবে? একটা মেয়ে আছে আপনার, তাও এসব কেন? বলেছি না কোনো মেয়ের নাম মুখে না আনতে। আজব তো, তুই এইভাবে কেন বলছিস? আরে ও তো আমার কলিগ। কালকে ও আর ওর হাজবেন্ড আমাকে নামিয়ে দিয়ে গেছে। বিশ্বাস কর। কলার ছেড়ে দিয়ে আবার নিজের কাজে মন দিল। আমি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আবার ওকে খেপাতে বললাম, আর বউ তো পাত্তা দেয় না, খালি রাগ করে আর কলার ধরে টানাটানি করে। তাই একটু আমার কথার মাঝে কপট রাগ নিয়ে বলল, আমার জামাইয়ের শার্টের কলার আমি ধরবো, তাতে আপনার কি? কিছু না ম্যাডাম, এখন রাগ কমিয়ে খেতে দেন, খুব খিদে পেয়েছে। আপনার বান্ধবীদের গিয়ে বলুন, আমি পারবো না। সত্যি? মাথা নুইয়ে চুপ করে আছে বলে আবার জিজ্ঞেস করলাম, সত্যি নাকি বল। জানি না। ওর হাত দুটো নিজের হাতের সাথে মিলিয়ে নিয়ে বললাম, পাগলি, আমি তো শুধু তোকে ভালোবাসি, আর আমাদের মিষ্টি পরীকে, বুঝলি? নামিয়ে রাখা চোখ জোড়া আর লাজুক হাসিতে জবাব দিল, হুম। তুই কিন্তু আমাকে ভালোবাসিস না। কে বললো আপনাকে? আমি নিজেই। না, আপনার তিলপরি আপনাকে খুব ভালোবাসে। সত্যি? এবার আমার বুকে মুখ লুকিয়ে বলতে লাগলো, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি, কেবল আপনাকে ভালোবাসি। স্বস্তির নিঃশ্বাস ফেলে হাতের বাঁধন শক্ত করে বললাম, আমার তিলপরি। শেষ করে দিলাম। লেখাটা অনেক সিনেমাটিক হয়েছে। আশা করি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা কথা, নিজেকে প্রতিষ্ঠিত করতে দেশ আর পরিবার না ছেড়ে এখানে কিছু করার চেষ্টা করুন। কারণ সবাই যদি দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায়, তাহলে এই অভাগা দেশকে কে দেখবে? সম্পূর্ণ লেখা নিয়ে সমালোচনা এবং আলোচনা করলে উপকৃত হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।